নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আরও একটি নতুন গল্প তোমাদের শোনাতে। সেই গল্পের নাম ভোগীতান্ত্রিকের বিধান। লিখেছেন শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। রাতের অন্ধকারের মধ্যে নদীর ধারে একটি চিতা জ্বলছে। সেই চিতায় আগুন দিচ্ছে একটি লোক, আর অন্য একজন একটি শবদেহ নিয়ে বসেছে যজ্ঞ করতে। হঠাৎ লোকটি যজ্ঞের আগুনে কিছু একটা আহুতি দেওয়ার পর কিছু একটা কটু গন্ধে নিজেকে আর ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মাটিতে। অন্যদিকে চিতায় আগুন দেওয়া মানুষটি তাতে কোনো হেলদোলই নেই, বরং সে উঠে এসে দেখে পড়ে থাকা মানুষটির প্রাণ আছে কি না। মুখে একটা হাসি ফুটে ওঠে তার। শীতের রাত, চারদিক কুয়াশার চাদরে ঢাকা, কিছুই নজরে পড়ছে না। পাশে কেউ আদৌ আছে কি না সেটা বলা দায়। সেখানে রাত্রে রাস্তায় বেরোলে লণ্ঠনের আলো তো দূরের কথা, হ্যাজাক বাতির আলোও চারপাশ ঠিক মতন ঠাহর করা দায়। এরই মাঝে একদল লোক কাঁধে একটি মাচা নিয়ে যাচ্ছে। দেখে মনে হয় সেখানে কোনো সাদা চাদরে মৃত দেহ ঢেকে নিয়ে যাচ্ছে তারা। দলে বিশেষ লোক নেই, চারজন ছাড়া সামনে আর পেছনে একজন, যাদের হাতে হ্যাজাক বাতি। তারা চলছে সেই সব দেহ নিয়ে, কিন্তু ওদের মধ্যে কোনো কথা নেই। সবাই চুপ, যেন তারা কথা বলতেও ভুলে গেছে। দলের শেষ লোকটি হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে দাঁড়ালো। একবার পাশে আর একবার পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। এটা বললে ভুল হবে, কারণ কিছুই নজরে পড়ছে না তখন। সব বাহকের মধ্যে একজন বলে ওঠে, কি হলো রে, আরে থেমে গেলি যে? না কিছু না, চল তাড়াতাড়ি পা চালা, চল। এই কয়েকজন শুধু মরা নিয়ে যাচ্ছি, শিয়াল দল বেঁধে এলে তো তাড়াতেও পারবো না রে। এবার সব বাহক বলে উঠল, ভয় নেই, দুটো হ্যাজাক বাতি আছে, তাও কি বেটারা ভয় পাবে না? কি জানি, আমার সুবিধে ঠেকছে না। কিন্তু অন্য সব বাহক বলে ওঠে, আর তো ক্রোশ পথ, ভয় নেই, তাড়াতাড়ি চললেই হবে, চল চল। কথা শেষ করে আবারও তারা নিজেদের গতি বাড়ায়। এবার শ্মশানের এই প্রকাণ্ড বট গাছটিকে নজরে আসে সবার। এই কুয়াশার মধ্যেও সে যেন প্রকাশ্য, তাকে কেউ আড়াল করতে পারবে না। সব বাহক বলে উঠল, ওই তো, আরে বট গাছটা দেখা যায়, চলে এসেছি, চল চল, পাটা চালা। আবারও চুপচাপ এগোতে থাকে। তারা যত বটের দিকে এগিয়ে যেতে থাকে, বটটা যেন ততই পিছনের দিকে সরে যেতে থাকে। এবার সামনের বাতিবাহক থমকে দাঁড়ায়। ও দৃষ্টি ঠিক সামনের দিকে। ঘন কুয়াশার চাদর মুড়ে কেউ যেন কিছুটা দূরেই বসে আছে রাস্তায়। বাতিবাহককে এগোতে না দেখে ততক্ষণে বাকিরাও থেমে গেছে। বাতিবাহক ভয় পাওয়ার গলায় বলে, ওই যে, আরে সামনের রাস্তায় কে যেন বসে আছে না, বুঝতে পারছি না অসুস্থ নাকি ভালো মানুষ ওটা। এবার সব বাহক বলল, আরে ভালো হলে কি আর এই ঠান্ডায় এখানে বসে থাকতো? আরে পাগল হবে হয়তো। বাতিবাহক বলল, কিন্তু পাগল হলেও তো বোঝা যাবে, এই যে মাথা পর্যন্ত ঢেকে বসে আছে। ও তোর হাতে হ্যাজাক, দেখে আয় না, তেমন হলে দিবি এই হ্যাজাক দিয়ে মেরে, ববলীলা সঙ্গ হবে ওর। ঠান্ডার সময় ফাজলামো নাকি? কথাটা শুনে বাতিবাহক একটু আশ্চর্য হয়। সে বাতি হাতে এগিয়ে যায় রাস্তার মাঝে বসে থাকা কুয়াশায় আবছা অবয়বের দিকে। বাতিবাহক যখন সেই অবয়বের কাছে এসে দাঁড়ায়, তখনও সেই ঘন কুয়াশায় ঠিক মতন কিছুই দেখতে পায় না। একদম কাছে এসে সে যখন অবয়বের উপরে আলো ফেলে, তখন দেখে সেটা কোনো মানুষের অবয়ব নয়, বরং সেখানে কোনো কুয়াশা ঘন হয়ে
জমাট বেঁধে কারো অবয়ব তৈরি করেছে। বাতিবাহক সেটা দেখে খুব অবাক হয়ে যায়। এবার নিজের মাফলারখানা দিয়ে সেই ঘন কুয়াশাকে উড়িয়ে দেওয়ার জন্য সেটা বাতাসে চালাতেই সেটা ঘন কুয়াশার গায়ে ধাক্কা খেয়ে সরে যায়। এবার বাতিবাহক ভয় পেয়ে যায়। সে যখন শেষবার মাফলার বাতাসে চালিয়ে টেনে নিতে যাবে তার আগেই সেই অবয়ব সেটা খপ করে ধরে ফেলে। ভয়ে সে চিৎকার করে ওঠে, পালাবে, আরে এটা তো। কথা শেষ করতে পারে না, সেই অবয়ব ঘুরে দাঁড়ায়। ঘন কুয়াশার সেই অবয়ব ব্যক্তির মাফলার গলায় পেঁচিয়ে ধরে। বাকিরা সেটা দেখে কাঁধের মাচা ফেলে অন্ধকারের মধ্যে দৌড় দেয়, কিন্তু বেশি দূর কেউ এগোতে পারে না, দিকভ্রষ্ট হয়ে পড়ে। এইদিকে মাথাবিহীন সেই অবয়ব ব্যক্তির গলায় মাফলার শক্ত করে পেঁচিয়ে ধরে, তাকে এক কঠোর আক্রোশে মেরে ফেলতে চায়। যখন ব্যক্তির প্রাণবায়ু বেরিয়ে গেছে তখন সেই অবয়ব মাথাটা ধরে আপ্রাণ শক্তিতে চেপে ধরে ঘুরিয়ে দেয়। মট করে একটা শব্দ করে ঘাটটা ভেঙে যায়। এবার সেটা ধর থেকে টেনে ছিঁড়ে নিয়ে নিজের ধরের ফাঁকা অংশে চেপে ধরে, আর মৃতদেহের ফিনকি দিয়ে ওঠা রক্ত অবয়বের রাঙ্গা হয়ে ওঠে গোটা শরীর। শ্মশানে বেশ কিছু জন এসে বসে আছে। গ্রামের পুরনো মোড়ল মারা গেছে। ডোমের সেদিন যেন বিশ্রাম নেই, কোনো দিকে ফাঁকি দিলে চলে না। গায়ের লোক আর সম্ভ্রান্ত পরিবারের লোক ওর উপরে নজর রেখেছে, তাই আজ একটুও নেশা করতে পারেনি সে। ঠান্ডার মধ্যেও ক্রোশ পথ চলে সকলের এখন হাঁপ ধরে গেছে, তাই ইতস্তত জটলা হয়ে বসে আছে সবাই। একমাত্র আজ শ্মশান যেন ঠান্ডার হাত থেকে দূরে আছে। সারাদিনের আগুনের তাপ যেন জায়গাটিকে একটুও ঠান্ডা হতে দেয়নি, তাই সবার বেশ আরামই লাগছে। তারই মাঝে সবাই বসে গপ্প করছে। এক গ্রামবাসী বলল, শুনলাম সেদিন নাকি কমলের বাপটা মারা গেছিল, ওরা নিয়ে এসেছিল শ্মশানে। তখন পথে কিছু দেখে দাঁড়ায় ওরা, এরপর নাকি দেখে এক মাথাবিহীন কুয়াশার ছায়া, সে নাকি ওই পদু বাতিবাহককে ধরেছিল। এবার ভোগীতান্ত্রিকের ছেলে বলে উঠল, আর সেদিনের পর সকালে লোক এলে দেখে রাস্তায় নাকি কেউ নেই, পদু একাই মরা পুড়িয়ে শ্মশানে বসেছিল। সকালে সবাই আসলে ওকে জ্বর গায়ে বাড়ি নিয়ে যায়। সেদিন এত কুয়াশা ছিল, কি করে দেখলো সেটা কেউ আর পদুকে ধরেছিল? আমি তো সেদিন আমাদের বারান্দায় বসে থাকা ওই কুকুরটিকেও দেখতে পাচ্ছিলাম না। এবার অন্যজন বলল, তা জানি না বাপু, পদু তো নিজে কিছু বলেননি। সে বলে তার কিছু হয়নি, শুধু কিসে ধাক্কা খেয়ে যেন ওই পড়ে যেতে, মাফলার পড়ে যেতেই সেটা খুঁজছিল, আর বাকিরা তখন ভয়ে পালিয়ে যায়, তাই একাই সব করেছিল সে। ভাবটা তো মূল্য, ছেলেটার ঘাড়ে এখন পুরো সংসারটা। তবুও যদি মাথাটা কাজ করতো ওর, মাথা তো এখন কাজ করে। এবার প্রথমজন বলে উঠল, কিন্তু আমি যে শুনলাম এরপর নাকি রাতে এই শ্মশানে কাউকে ঘুরতে দেখা যায়, কি করে সম্ভব? তাহলে তো ডোম নিজেই দেখতো। অন্যজন বলে উঠল, ও তো নেশাখোর, ওর কিছু মনে থাকে, যা দেখবে সবই ওর কাছে ভূতের ছায়া। যা ওই সরকার থেকে ডোম দিল ওই ভোগীতান্ত্রিক আর আবুর মৃত্যুর পর, তাই এই অবস্থা। কেউ কাজের নয়, বুঝলে, কেউ কাজের নয়। তাহলে আজ কেন দেখা যাচ্ছে না ওই আত্মা? সে কি ভয়ে পালিয়েছে? অন্য দল এই কথায় হাসির খোরাক মনে করে হাসতে থাকে। এই বিষয়ে সবার মধ্যে একটা আলোচনা চলতে থাকে, কিন্তু সবার অলক্ষ্যে ঝোপের ধারে এক ব্যক্তি নিজের মাথায় মাফলার পেঁচাতে পেঁচাতে এগিয়ে আসছে চিতার দিকে। ঝোপের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এসে চিতার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সে এসেছে উল্টো দিক থেকে, তাই তখনও কেউ তাকে খেয়াল করেনি। লোকটি চিতার কাছে এসে নিঃশব্দে একটি কাঠ তুলে নিজের মুখের বিড়ি ধরিয়ে কাঠটা আবার চিতাতে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে আসে। তাকে আসতে দেখে এবার সবার মুখের কথা বন্ধ হয়ে যায়। এক গ্রামবাসী বলে ওঠে, আরে পদু যে, তুই এখানে?
ব্যক্তিটি এবার এক পলক প্রশ্ন কর্তার দিকে তাকিয়েই বললে, কেন, আমি এলে বুঝি তোমাদের কোনো সমস্যা? গ্রামবাসী বলল, এভাবে বলছিস কেন? এত রাতে এইদিকে এলে, তাই বললাম। কাদের সাথে এসেছিস? এবার পদু বলল, একাই এসেছি আমি। গ্রামবাসী বলল, হাজার অন্য কোনো মরা নিয়ে আসিসনি? পদু বলল, এসেছি এক দরকারে। শুনলাম যে আগের মোড়ল মারা গেছে, তাই দেখতে এলাম। কিন্তু রাস্তায় হঠাৎ একটা জিনিস দেখে ওই পেছনের রাস্তা দিয়ে এসেছি, সেখানে তো কেউ যায় না। এবার গ্রামবাসী বলল, কেন, কি ছিল রে? পদু বলল, কোনো মানুষ তো দেখিনি, তবে ওই ঘোষালরা বলছিল যে তারা নাকি দেখেছে। এই শ্মশানের রাস্তায় তো ওদের শর্টকাট হয়। গ্রামবাসী বলল, তাই নাকি? কি দেখেছে রে? আর তোর বাবা কাকার মৃত্যুটা মনে আছে তো তোর? পদু মাফলারের আড়ালে হাসছে যেন। এবার সবাই চুপচাপ পদুর দিকে তাকিয়ে থাকে। সে গলার মধ্যে ভালো করে মাফলারখানা পেঁচিয়ে বলে, ওরা বললে যে একটা অবয়ব নাকি কুয়াশার সাথে মিশে থাক, একা কাউকে দেখলে তার কাছে ঘাড় চায়, ঘাড় নাকি বেঁকা, তাই জিজ্ঞেস করে কোথায় পাবে, আর বলতে না পারলে তার ঘাড় বেঁকিয়ে দেয়। গ্রামবাসী বিস্ময়ের সাথেই বলে, তাহলে ওই ঘোষাল বেঁচে গেল কি করে রে? পদু বলল, সে আমি কি জানি, মিথ্যে নাকি সত্যি ওসব আমি কিছু দেখিনি। তবে ও এমন বলে কারণ বাবা কাকা এখানে মারা গেছে, তাহলে আর ওর ক্ষতি করতে কেউ পারবে না, ওকে মানবে সবাই। সে এখন ওসব কি তন্ত্রমন্ত্র শিখছে কি না? গ্রামবাসীরা এবার মুখ চাওয়াচাওয়ি করে। মোড়লের ছেলে ভয় পাওয়া গলায় বলে, ওই ওই অবয়ব কি সব জায়গায় ধরে নাকি? পদু বলল, তা তো জানি না, আমাকে তো বলেনি। আমি এখানে তো ডোমের সাথে কথা বলতে এসেছি। সেদিন আমার একটা ওই মালা শ্মশানে ফেলে রেখে গেছিলাম, সেটা নিতে এসছি। কথাটা বলেই সে এগোতে থাকে ডোমের ঘরের দিকে। সে চলে যেতে সেখানে উপস্থিত সবার মুখ বিবর্ণ হয়ে যায়, কেননা ওদের সবাইকে এখন ফিরতে হবে। নিজেদের মধ্যে এবার যেন তৎপরতা দেখা দেয়, তাড়াতাড়ি সব সেরে রওনা দেবে। পদু ডোমের ঘরের পেছনে দাঁড়িয়ে পুরনো কথা ভাবছিল। এখন এই মুহূর্তে চোখের সামনে সেসব একদম স্পষ্ট হয়ে উঠেছে। একটি লোক শ্মশানে মরা ছুঁয়ে বসে আছে, দেখে মনে হয় না কোনো দলে। হাসতে হাসতে চলতে থাকে চিতার দিকে। ধীরে ধীরে জায়গাটি ধোঁয়ার ভাব কেটে যায়, সব স্বাভাবিক হয়ে যায়। পদুর ঘাড় বেঁকানো মৃত দেহ তখন চিতার পাশে পড়ে থাকে, আর দূরে বসে থাকা একটি ছেলে। না হলে শ্মশান চত্বর একদম ফাঁকা, কেউ নেই। শুধু কিছুক্ষণ আগে জ্বলতে থাকা চিতা নিভিয়ে যাওয়া অংশ থেকে ধোঁয়াকুণ্ডলী পাকিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, আর তার আলো আধারের খেলা চারিদিকে খেলছে। সেই আলো আধারের ফাঁকে ফাঁকে ধোঁয়াগুলো যেন গোল গোল হয়ে নিজেদের শরীর গলিয়ে একটা একটা অবয়ব তৈরি করেছে। তারই দিকে মরা ছুঁয়ে থাকা লোকটি তাকিয়ে আছে, আর নিজের সামনে একটি পাত্র রেখেছে, আর নিজেও যে মদ্যপ অবস্থায় ঢুলছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দূরে ছেলেটি নিজের মাথা হাঁটুতে গুজে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। অন্য যে চিতাটি জ্বলছে তারও কোনো দাবি করার মানুষ অপেক্ষায় নেই, তাই জনমানবহীন জায়গাটি যেন আরও বেশি করে শূন্য মনে হচ্ছে। লোকটি কিছুক্ষণ পর পর নিজের ঠোঁটের সামনে বাঁকা পাত্র তুলে চুমুক দিয়ে পান করছে তার পানীয়, আর অন্য হাতে তার পাশে শৈত শবদেহের উপরে হাত দিয়ে আছে, যেন সে একাই সে শবদেহের রক্ষাকর্তা। তাকেই একা দেখতে হবে সবটা সাবধানে। আর মাঝে মাঝে ছেলেটিকে দেখছে, সে যেন পালিয়ে না যায় তার খেয়াল করছে সে। লোকটি পাত্রটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে একটা
ফিসফিসে হাসি হেসে মৃতদেহের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, কে কেমন লাগলো? আসলেই খুব ভালো, তাই না? এখন জীবন একদম সুন্দর হয়ে গেল, আরো সুন্দর। সবার সাহায্য করার ইচ্ছেটা আরো বেশি করে পূরণ হবে তোর এখন। কথাগুলো বলেই মুখ সরিয়ে এনে খিকখিক করে হাসতে থাকে। পরক্ষণেই হাসি থামিয়ে দিয়ে ক্রূর দৃষ্টিতে মৃত ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ লোকটি সজোরে এক চড় কষে মৃত ব্যক্তির গালে। ছেলেটি চমকে জেগে ওঠে। আবার ব্যক্তিটি মৃতের কানের কাছে এসে বলে, কেন রে লোভী, তোর তন্ত্র কাজ করছে না কেন? সেই তো মরেই গেলি, আগে থেকে কি বুঝতে পারিসনি যে মরবি? তুই না আমার বন্ধু, আমাকে বিশ্বাস করতিস, আমাকে খুব বিশ্বাস করতিস। কি করে মারা গেলি কেউ জানবে না, কেউ না। ওই আমি, হ্যাঁ আমি আবু, তোর বন্ধু। তোকে নিয়ে এলাম দাহ করতে, কেউ কিচ্ছু জানবে না, কেউ না। তোর ছেলে তো পাগল, সে কি করে বুঝবে? কি করবে? আমার কিচ্ছু করতে পারবে না। এখন তোর বউ আমার বউ হবে। লোকের তো খুব উপকার করতি, এখন তোর উপকার কে করবে রে? কে? এখন নিজের বিপদে কে তোকে সাহায্য করবে? কথাগুলো বলতে বলতে আবুর চোখে মুখে এক আক্রোশ ফুটে ওঠে। আবু বলে, বেশ হয়েছে, বেশ হয়েছে, তুই মরেছিস। এর আগেও চেষ্টা করেছি, পারিনি তোকে মারতে, কিন্তু তোর বউ আমার উপরে বেশি বিশ্বাস করেছে, সেই জন্যই তো তোকে মারতে পেরেছি রে। আবারও খিকখিক করে হেসে ওঠে আবু। আমাকে কত অপমান করতিস তুই, শুনলি না আমার কথা? আমাকে বলি এখন না সময় হয়নি আমার ওসব কাজ করার, তাই না? কেন রে, কেন কেন? তোর হয়েছে বুঝি, তোর হয়েছে। তুই একাই তন্ত্র করতে পারিস, আর আমি বুঝি পারি না? তোর ওই বোকা ছেলেটা আমাকে সব এনে দিত, শিখেছি বুঝলি, আমিও শিখেছি। এখন তোর কাজ শেষ করে তোর বউটাকে কাছে পেলেই ব্যাস হয়ে গেল। কে জানবে? কেউ জানবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না তুই কি করে মরলি। তোর বউ জানে না। তোর কাছে আমি মন্ত্র শিখতে চেয়েছিলাম, তুই দিলি না। এখন মরে গিয়ে আমার পথটা ফাঁকা করলি। আবু আপন মনেই কথা বলছিল। হঠাৎ পাশে ছেলেটির চিৎকার শুনে ফিরে দেখে সে চিতার কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। আবু ধমকে ওঠে, ওই পাগল, কি করিস ওখানে? যা যা বলছি। ছেলেটি ভয়ার্ত গলায় বলে, ওই যে মেয়েটি আমাকে ডাকছিল। আবু বলল, যা যা নিজের জায়গায় বস, যা। ওটা পুরনো হলে তোর বাপকে পুরোবো, যা। ছেলেটি ধমক খেয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসে। জ্বলন্ত চিতার কাছে গেছিল বলে পায়ে পোড়া কাঠ লেগে জ্বলে গেছে। সে সেই ব্যথা পা নিয়ে মাটিতে শুয়ে পড়ে চুপচাপ। আবু চিতার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। এবার দেখতে পায় সেখানে বসে আছে একটি উলঙ্গ নারী অবয়ব, যেন ওকে ডাকছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। বুঝতে পারে ওর নেশা চড়ে গেছে। সে নিজের চোখটা একবার রগড়ে নিয়ে দেখল, না কিছুই তো নেই। হঠাৎ ছেলেটি আবার উঠে বলে, আমার বাবার গায়ে কি আমি আগুন দেব? আবু খুশি গলায় বলে, আরে বেটা, তুই তো দিবি। কিন্তু বাবা বলে ওই আকাশের চাঁদ না থাকলে এখন মরা পোড়াতে পারবো না, সময় ভালো না, এখন পোড়ালে বাবার যাত্রা ভালো হবে না। তান্ত্রিক মানুষ, সারাটা জীবন তো এই তো করে এলো। লোকের মুখে তো শুনেছি, এই তুমিও তো। সে কথা শেষ করতে পারে না।
আবু ধমকে ওঠে। ছাপ, সারা পাগলের বাচ্চা, তোকে জ্ঞান দিতে কে বলেছে রে? হ্যাঁ, কে বলেছে? আমি ভোগীতান্ত্রিকের শিষ্য, আমি জানি না কি করতে হবে। হ্যাঁ, আমাকে জ্ঞান দেয়? আমাকে জ্ঞান দেয়? ওই সীতার আগুন শেষ হলে তোর তোর তান্ত্রিক বাবাকে নিবি, না হলে আমি তোকে কি করি দেখিস। আমিও শিখেছি, বুঝলি, অনেক কিছু শিখেছি। কথাগুলো শেষ করে টলতে টলতে উঠে দাঁড়ায় আবু, এগিয়ে যেতে থাকে ছেলেটির দিকে। ছেলেটি খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ায়। ভয় পেলেও সাহসের সাথে সে বলে ওঠে, ঠিক আছে, ঠিক আছে, দেব, কিন্তু তুমিও একবার ভাবো, বাবা তো সবার উপকার করেছে, আর এত বছর থেকে তুমি তুমি এখানে কাজ করছো, তাই তাই বলছি, গায়ের কেউ তো এলো না, সবাই কি জানে না? এবার আবু চেঁচিয়ে বলে, তাতে তোর কি রে? হ্যাঁ, তাতে তোর কি? লোকে জানলে কি জানলো না, তাতে তোর কি শুনি? সীতায় তাকে তো আমি ওঠাবো, তোর আগুন দেওয়া কাজ আগুন দিবি, ব্যাস। পাগল মানুষের এত কথা কিসের রে? হ্যাঁ, চুপচাপ বস, যা। ছেলেটি, আচ্ছা আচ্ছা কাকা। আবুর রুদ্র মূর্তি দেখে ছেলেটি ভয়ে আবার বসে পড়ে। ওর লাল চোখগুলো যেন রাগে বেরিয়ে আসছে। আবু হেসে বলে, আচ্ছা আচ্ছা, যা, এখন যা, সময় হলে আমি তোকে ডেকে নেব, যা, বিশ্রাম করবে, যা যা। ছেলেটি আবারও কিছুটা দূরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে গাছের তলায় মুখ ঢেকে শুয়ে পড়ে। আবু আবার টলতে টলতে শ্মশানের ধারের ঝোপে আসে প্রকৃতির ডাকে। সে যখন মরার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে, তখন হঠাৎ পাশে কেউ একজন মেয়েলি গলায় বলে ওঠে, আমার দেহ শেষ হতে অনেকটা বাকি, তা তা বলবে নাকি ওই তান্ত্রিককে মারলে কি করে? আবু চমকে উঠে পাশে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। আবার সে মুখ ঘুরিয়ে নিতে ওর পেছন থেকে আবার বলে ওঠে কেউ, কে, বলবে না তো? আমি তো জানতে চাই, ওর বউকে তোমার খুব পছন্দ, তাই না? আমাকেও ভালো লাগবে তোমার, দেখবে নাকি? নারী কণ্ঠ হেসে ওঠে। আবু ফিরে তাকায় পাশে জ্বলতে থাকা চিতার দিকে। তখনও সেই চিতা জ্বলছে, আর আগুনে ঝোপের অন্ধকার যেন আরো বেশি করে গাঢ় হয়ে উঠছে। আবু ফিসফিস করে বলে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই আমাকে ভয় দেখিয়ে তান্ত্রিক। আমিও জানি, আমিও এসব ভয় কাটানোর মন্ত্র খুব ভালো জানি। ভোগীতান্ত্রিক, সে তুই যতই আমাকে ভয় দেখা না কেন। আঙ্গুলের কর ধরে মুখে কিছু একটা বিড়বিড় করতে করতে সে নিজের কাজ তাড়াতাড়ি সেরে চলে আসে। এবার পরিবেশটা একটু যেন হালকা হয়ে আসে। সব দেহের কাছে এসে দেখে তান্ত্রিকের একটি হাত খাটিয়ার বাইরের দিকে বেরিয়ে আছে। কিভাবে হাতটা বাইরে এলো? কথাটা ভাবতে ভাবতে সে এগিয়ে আসে। আবার মনে পড়ে একা ফেলে গেছে সব দেহটাকে, হয়তো কোনো কুকুর শিয়াল এসেছিল মনে হয়। এই ভেবে হাতটা সে আবারও চাদরের তলায় ঢুকিয়ে দিতে হাতটা ধরে। তখনই নজর করে সে হাতটা নীল হয়ে গেছে। সেটা দেখে আবারও হাসি ফোটে ওর মুখে। কি যে শান্তি, কি যে শান্তি! আর তোকে কষ্ট করে লোকের ভালো করতে হবে না। এখন এখন আমাকে সবাই ডাকবে, মানবে, আমার কথাই চলবে। আমি এখন আবু তান্ত্রিক হব। ওহো, তোকে তো বলাই হয়নি কেন তোর দেহ নীল হয়েছে। আসলে রোজ যখন গভীর রাতে সব সাধনা করতিস তুই, তখন দেখেছি তার আগে তুই নিজের শুদ্ধি করতি গঙ্গা জল দিয়ে। আমি সেখানে কাজটা সেরেছি ওই বীজ দিয়ে। এটা মানতেই হবে, আমাকে এত বিশ্বাস করাটা তোর উচিত হয়নি। ইস, বেঘরে প্রাণটা দিলি তো। এখন আর বাধা নেই, আমার নাম যশ হবে, যা মন্ত্র শিখেছি তাতে চলে যাবে। কথাটা বলেই হাতটা সে যেই চাদরের নিচে রাখতেই যাবে, অমনি যেন সেটা ওর জামাকে টেনে ধরেছে শক্ত করে।
মারা যাওয়ার পর যে মৃতদেহ কিছুক্ষণ সক্রিয় অবস্থায় থাকে সেটা সে জানে, কিন্তু এখানে তো অনেক সময় পেরিয়ে গেছে। তাহলে কিভাবে এটা সম্ভব? জোর করে নিজের জামা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সে যত হাত ধরে টানে ততই যেন সেটা আরও শক্ত করে চেপে ধরে। আবুর মুখে চোখে এবার ভয় ফুটে ওঠে, কিন্তু শান্ত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সে। কিন্তু আবারও চিতার দিক থেকে একটা গম্ভীর গলা ভেসে আসে, এবার পুরুষের গলা। আবু ভয়ার্ত দৃষ্টিতে দূরের চিতার দিকে তাকায়। সত্যি সত্যি সেখানে একটা উলঙ্গ শরীরকে চিতার মাঝে বসে থাকতে দেখা যায় স্পষ্ট। সে যেন সেখান থেকে ওকেই দেখছে, কিন্তু সেই চিতার আগুন তার শরীরকে একটুও স্পর্শ করেনি। আবু জোরে চিৎকার করে ছেলেটিকে ডাকতে যায়, কিন্তু ওর সামনে পড়ে থাকা মৃত শরীরের আরও একটি হাত ওর গলাকে চেপে ধরে, শুধু অস্ফুটে গঙ্গাতে থাকে। এবার দেখে সেটা ভোগীতান্ত্রিক। ধীরে ধীরে আবু দেখে তান্ত্রিকের ঠোঁটে হাসি, চোখ আগুনের গোলার মতন জ্বলছে। একটা ঝোড়ো হাওয়া এসে দুজনের শরীরে যেন বরফ ঢেলে দেয়। আমি তো এটাই জানতে চাইছিলাম, আমার মৃত্যু হলো কিভাবে। তোকে যে আমি বিশ্বাস করতাম এটা তো ছিল ভাগ্য রে, কিন্তু সে ভাগ্যকে তুই ধরে রাখতে পারলি না। আমার শক্তি তোকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে যে তোকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম সেটাতেই তুই পাশ করতে পারিসনি। আমি মরিনি রে, আমি মরিনি। কথাটা বলেই তান্ত্রিক ওর গলাটা দু হাতে চেপে ধরে, ওকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। আবু একবার তান্ত্রিককে দেখে, আবার চিতার আগুনকে। সে ভয়ে মুখে আর কিছু বলতে পারছে না। দুই জায়গায় ভোগী তান্ত্রিক দাঁড়িয়ে, যাকে সে নিজে হাতে মেরেছে সে কিভাবে জেগে উঠেছে আবার। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। আবু বলল, আমি জানি তুই মিথ্যে, সবটা আমার চোখের ভুল, তুই মরে গেছিস। তান্ত্রিক অট্টহাসিতে ফেটে পড়ে। ঠিক সেই সময় ঝোপের মধ্যে একজোড়া জলজলে চোখ দেখা যায়। সেটা এক লাফে আবুর মুখের সামনে এসে দাঁড়ায়। তাতেই বুঝতে পারে এটা নরমাংসলোভী এক পেতাত্মা। তার মুখ থেকে লালা ঝরে পড়ছে আবুর গায়ে। পেটজনি থেকে উঠে আসা এক লোভী আত্মা। কাতর কণ্ঠে আবু বলে, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব এ গা ছেড়ে, আর ফিরবো না। অন্য গায়ে গিয়ে কি কারো ক্ষতি করবি? সেটা কোনো দিন হবে না রে। আমি মরে গেছি ঠিকই, কিন্তু আমার আত্মার কোনো বিনষ্ট নেই। আমার ছোট ছেলেটাকে আবার নিয়ে এসেছিস। ওই বাচ্চা ছেলেটা কি বোঝে রে শয়তান, কি বোঝে ও? আমার বইয়ের উপরে খুব নজর তোর, তাই না? তোর চোখ উপড়ে নেবে এই আত্মা, দেখ। কথাটা শেষ হতেই আত্মাটি আবুর ঘাড় কামড়ে ধরে। সে চিৎকার করারও সুযোগ পায় না। শিয়ালটি আবুর ঘাড় কামড়ে ধরে ঝাঁকিয়ে দিতেই ওর ঘাড়টা মটকে যায়। তাতেই সে বিস্ফারিত চোখে ভোগী তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকে। প্রাণ যে বেরিয়ে গেছে সেটা বোঝাই যায়। পরদিন সকালে গোটা গ্রাম খবর পেতে শ্মশানে ছুটে আসে ভোগী তান্ত্রিককে শেষ দেখার জন্য। রাতে কেউ আসেনি, কারণ তার স্ত্রী তার নির্দেশে কাউকে খবর দেয়নি। ছেলেটি লোকের ডাকাডাকিতে উঠে আসে। সে সব দেখে বলে, আমি তো নিজে কাকার সাথে কথা বলে শুতে গেলাম। আমাকে বলল যে বিশ্রাম করতে, আর সে আমাকে অনেক গালাগালিও করেছে। কিন্তু এসব হলো কি করে, আর কখনই বা হলো? সব ভাগ্য রে বাবা, সব ভাগ্য, বুঝেছো? হতভাগা নিজের বন্ধুকে একা ছাড়তে চায়নি, সেই জন্যই তো নিজের প্রাণটাকেও উৎসর্গ করলো। এবার ছেলেটি বলে উঠল, কাকা ভালোবাসতো জানতাম, কিন্তু গ্রামের কাউকে খবর দিল না কেন? গ্রামবাসী বলল, ও সে চায়নি যে আমরা রাতে ব্যস্ত হয়ে উঠি, সেও তো ভালো মানুষ ছিল কি না? ছেলেটি বলল, তবে
আমি কিভাবে যে ঘুমিয়ে পড়লাম সেটা তো বুঝতে পারছি না। আর এইদিকে কাকার মৃতদেহ পড়ে আছে, তাও এমন বীভৎসভাবে। দেখেই বোঝা যাচ্ছে নিজে ওই পাশের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছে। এবার গ্রামবাসী বলে উঠল, ওর মৃত্যু সার্থক হয়েছে রে বাবা, কারণ আবু আমাদের বলতো ওর মৃত্যু এমনভাবেই হবে ওর বন্ধুর সাথে। সেটা আমরা সবাই জানি, ওনাদের কাজ তো অলৌকিক জিনিস নিয়ে, তাই না? তাই আমাদেরও খবর দেয়নি। যাই হোক, আবু ওর নিজের জীবন সার্থক করেছে। অন্য সব গ্রামবাসী তাকে সায় দেয়। এরপর তাদেরই উদ্যোগে সবাই মিলে ভোগীতান্ত্রিকের শেষ কাজ সম্পূর্ণ করে, আর আবুর আধ খাওয়া শরীর সেই চিতায় উৎসর্গ করে। দিনের আলোয় আর রাতের ঘটে যাওয়া দৃশ্যের কোনো আলোকপাত না হলেও ঝোপের ধারে অদৃশ্য কেউ তা দেখে নিজের দুনিয়ায় ফিরে যেতেই একটা গর্তের মধ্যে যেন লাফ দেয়। কথাগুলো মনে পড়তে এবার আর পদুর মুখে হাসি না, চোখে রাগ দেখা যায়। সে নিজেই নিজের ঘাড়ে হাত বুলিয়ে ঘরের পেছন থেকে বেরিয়ে আসে। ডোম তখন নিভে যাওয়া চিতার ভস্মগুলো পরিষ্কার করছিল। নিজের পেছনে কাউকে এসে দাঁড়ানোর অনুভূতি হতেই পেছন ফিরে তাকায় সে, কিন্তু কেউ নেই। শ্মশান একদম ফাঁকা। সামনে তাকাতে হঠাৎ দেখে একটি মানুষ দাঁড়িয়ে মুখে মাফলার পেঁচিয়ে আছে। ডোম প্রথম দেখায় ভয় পেয়ে যায়, কেননা সেই অবয়বের কথা সেও শুনেছে। এই কে 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 তুই কে? এখানে কি চাই তোর? পদু হেসে নিজের মুখের মাফলা সরিয়ে বলে, একই রে ডোম, তুই যে ভয়ে শেষ, সারাদিন এত মরা পোড়াস তবুও ভয়। আরে পদু, তুই এখানে এখন কি করছিস? পদু বলল, আরে সেদিন যে একটা মালা ফেলে রেখে গেছি, সেটাই নিতে এলাম। ডোম বলল, মালা? ও হ্যাঁ, পেয়েছি একখানা, কিন্তু সেটা তো ঘোষাল তান্ত্রিকের, তোর তো নয়। পদু বলল, আমার না হলেও ওটা তোর কিন্তু নয়, দেখে কি করবি? ঘোষাল তান্ত্রিকের বাড়ি না হয় আমি সেটা দিয়ে আসবো। দে দে দে, মালাটা দে। ডোম বলল, কিন্তু তোর তোর বাড়ি তো সেদিকে না, আর তোর মা কি কিছু জানে না যে তোকে এভাবে এত রাতে বের হতে দিয়েছে? সেই অবয়বের কি তোর কোনো ভয় নেই? এবার পদুর গলায় রাগের ছোঁয়া স্পষ্ট। এই কেন রে ছোট লোকের বাচ্চা, তোর এত প্রশ্ন কেন? ওই মালা রাখার তোর কোনো অধিকার নেই, বুঝেছিস? আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছে তাতে এটা আমার রাখার ক্ষমতা আছে। দে মালাটা দে। ডোম পদুর জ্বলতে থাকা চোখ দেখে ভয় পায় ঠিকই, কিন্তু আবার বলেও ওঠে সে, এই সত্যি করে বলতো, তুই মালাকে কারো কাছে বেচবি নাকি? যেমন জাত তেমনি তার চিন্তা। শোন, এতদিন চাষ করে খেয়েছি, তাই তোর থেকে আমার টাকা বেশি। তোর মতন ছোট লোক ভাবনা নিয়ে আমি ঘুরি না, বুঝেছিস? মালাটা আমার দরকার, দিয়ে দে বলছি। ডোম এবার ওকে পাত্তা দেয় না। পদু যেন রাগে ফুঁসতে থাকে। হঠাৎ ওর ঘাড় বেঁকে যায়, মাথাটা ছিটকে পড়ে যায়, আর সাথে সাথে জায়গাটা কুয়াশার আস্তরণে ঢেকে যায়। কিছুই নজরে আসছে না আর। দেখে মনে হচ্ছে চারপাশ ধোঁয়া জমাট বাঁধতে শুরু করেছে। ডোম কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু কট করে শব্দটা কানে আসে। পেছনে ঘুরে নিজের ঘরের দিকে এগোতেই থাকে সে। তার সাথে সাথে সেই ঘন কুয়াশাও এগোতে থাকে। ডোম ভয়ে দৌড়ে গিয়ে হুঁচট খায়। সে পড়ে যাওয়ার সাথে সাথে সেই কুয়াশা ওর উপর ঝাঁপিয়ে পড়ে, চেপে ধরে ওর মাথাটা। সেটা ধরে প্রচণ্ড আক্রোশে মুচড়ে দেয়। এরই সাথে সাথে একটা কট করে শব্দও হয়। একটু আওয়াজ করার সময় পায়নি ডোম। কুয়াশা এবার সেই শরীরে ঢুকে যায়। হেসে ওঠে, হাসতে হাসতে চলতে থাকে চিতার দিকে। ধীরে ধীরে জায়গাটির ধোঁয়ার ভাব কেটে যায়, সব স্বাভাবিক হয়ে যায়। পদুর ঘাড় বেঁকানো মৃত দেহ তখন চিতার পাশে পড়ে থাকে।
ডোম একা একা রাতের বেলা নিজের ঘর থেকে একটি বাসি লাশ বের করে সেটাকে টানতে টানতে নিয়ে আসে ঝোপের ধারে। সেখানে সেটাকে আগে ভালো করে জল দিয়ে স্নান করায়। এরপর তার গায়ে ভালো করে ঘি মধু মাখিয়ে দেয়। একে একে নিজের ঘর থেকে সব সঞ্চিত সরঞ্জাম বের করে। মরা পড়ানোর সময় একটু একটু করে সব মৃতদেহের ক্রিয়া করা সরঞ্জাম থেকে জিনিস সরিয়েছে সেসব এখন তার কাজে লাগবে। একে একে সব কাজ শেষ হলে একটা নরম মাথার খুলিতে নিজের হাত কেটে রক্ত জমা করে। সেটা মৃতদেহর চারিদিকে ছড়িয়ে দিয়ে হাতে মালা নিয়ে বিড়বিড় করে কিছু বলতে থাকে সে। ধীরে ধীরে চারিদিকের অবস্থা পরিবর্তন হতে থাকে। হঠাৎ কি মনে হতে নিজের কাজ শেষ না করেই উঠে যায় সে। জিনিসপত্র সব সেখানে ফেলে রেখেই রওনা দেয় বাইরের দিকে। কারণ সেও জানে এখন কেউ আসবে না, কারণ গ্রামবাসী সেই অবয়বের ভয়ে সন্ধ্যের পর আর বের হয় না। ডোম সোজা আসে পদুর বাড়ি। সেখানে তার মা একাই থাকে। দোরের কাছে এসে ফিসফিস করে ডাকে, পদুর মা, ও পদুর মা, বাড়ি আছো নাকি? ঘর থেকে জবাব আসে, কে? এবার ডোম বলল, আমি ডোম গো, তোমার ছেলের বলা একটি কথা তোমাকে জানাতে এসেছি, একটু দৌড়টা খুলবে নাকি? কি কথা? ডোম বলল, সেদিন সে আমার কাছে একখানা মালা নিতে গেছিল, কিন্তু নিতে পারেনি, সেটাই আছে আমার কাছে। ওই মালা ভোগীতান্ত্রিকের, এটা থাকলে আর চিন্তা নেই, তোমার সাথে সাথে ভাগ্যেরও ফের হবে। কিন্তু কি করতে হবে? ডোম বলল, আরে সেটাই তো বলবো, দোরটা খোলো। এবার দরজা খুলে যায়। মাথায় ঘোমটা টানা এক নারী বেরিয়ে আসে। তুমি চলো আমার সাথে শ্মশানে, সেখানে সব তৈরি আছে, শুধু তোমাকে একটি বার সেখানে গিয়ে বসতে হবে আর কিছু কাজ করতে হবে। তোমার ছেলে সেই কাজ করতে আমাকে বলতে গেছিল, কিন্তু আমি নেশার ঘরে ছিলাম, তাই আর কিছু জানি না। আমার তো ওই একটাই দোষ, জানোই তো। ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি হবে না তো যদি কেউ জানতে পারে? এবার ডোম বলল, কে জানবে, সবাই তো ঘরের ভেতরে, এই সুযোগ, চলো তাড়াতাড়ি চলো। কথাগুলো বলেই পদুর মাকে নিয়ে রওনা দেয় ডোম। শ্মশানে ফিরে এসে সেই লাশের কাছে স্ত্রী লোকটিকে দাঁড়াতে বলে। ডোম সেখানে একা একা সরঞ্জাম রেখে নিজের কাজ শুরু করে। মালাটা স্ত্রী লোকটির হাতে দিয়ে নিজের সাথে মন্ত্র উচ্চারণ করতে বলে সে। ডোম যা বলছে স্ত্রী লোকটিও তাই বলছে। দেখতে দেখতে জায়গাটির পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হয়। আবারও ঘন কুয়াশায় ঢেকে যেতে থাকে চারিদিক। এবার ডোম স্ত্রী লোকটির হাত ধরে তারপর বলে, মালাটা আমার গলায় পরিয়ে দাও আর আমার হাত ধরে রেখো, এতে আমার যা শক্তি পাবো সেটা এই মালায় গচ্ছিত হবে, বুঝেছ? ডোমের কথা শুনে স্ত্রী লোকটি তাই করে। ডোমের হাত নিজের মুষ্টিবদ্ধ করেই হেসে ওঠে। এরপর পুরুষ বজ্র কঠিন কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, আমার অবর্তমানে ফিরে এসে গ্রামবাসীর ক্ষতি করে নিজের শক্তি লাভ করতে চাস? ডোম ভয় পেয়ে যায়, নিজের হাত ছাড়িয়ে নিতে চায় কিন্তু পারে না। লাভ নেই রে, আমার কাছ থেকে আর তোর মুক্তি নেই, এই মালা পরিয়ে তোকে আমি বশ করলাম। ডোম বলল, কে তুই কে রে? আমি ভোগীতান্ত্রিক, আর তুই যে ডোম নোস সেটা আমি জানি। আবারও তোর অভিসন্ধি সফল হলো না, এবার তোর পুরোপুরি বিনাশ করেই তবে আমার মুক্তি হবে। দুজনের প্রাণ নিলি, এখন আবার আমার স্ত্রীর প্রতি নজর দিয়েছিস, তাই আমি তকেই ছিলাম রে, তাই আজও শরীরে আমি স্থান নিয়েছি। তোর জায়গায় আমিও তোর মতন ছল করলাম তোকে শিক্ষা দিতে।
এবার তোর আর নিস্তার নেই রে। তখন গ্রামবাসী ভুল করে তোর শরীরে ধর শুদ্ধ মাথাটা আমাকে উৎসর্গ না করিয়ে পুড়িয়ে দিলে ভালো করতো, তাহলে আর এইসব হতো না। এই বলেই ভোগীতান্ত্রিকের শরীর বাতাসে পরিণত হয়। স্ত্রী লোকটির শরীর লুটিয়ে পড়ে মাটিতে। ডোমের শরীর থেকে ঘাটটা মট করে সরে যেতেই আবুর আত্মা সেখান থেকে বেরিয়ে ঘন কুয়াশার আকার নেয়। ভোগীতান্ত্রিকের অবয়ব এবার সেই কুয়াশাকে ঘিরে ধরে। মালাটা বড় হয়ে ধীরে ধীরে কুয়াশার আস্তরণকে নিজের মধ্যে পিছিয়ে নিতে থাকে। আবু আর্তনাদ করে ওঠে, পারবি না, তুই পারবি না রে। ওই মালা আমার, আমি ওকে দিয়ে মন্ত্র উচ্চারণ করিয়েছি। আমি আমার মাথা ফিরে পাবো, নতুন জীবন আবার ফিরে পাবো, আমার সব শক্তি আমারই হবে। আরে মূর্খ, আমি যে মন্ত্র উচ্চারণ করিনি রে, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। যেই তুই সে মালা পড়েছিস, তোকে বন্দি করার ব্যবস্থা আমি করেছি। এখন একটু একটু করে এই মালায় তুই স্থান নিবি। এই মালা যেহেতু আমার, তাই আমার সাথে সাথে এর বিনষ্টও নিশ্চিত, সাথে তোরও। তখন শেষবার মালা নিতে পারিনি, তাই ফিরে যেতেও পারিনি। এবার যাব, এবার তোকে নিয়ে যাব আমি। হঠাৎ পাশের চিতা জ্বালানির মধ্যে আগুন জ্বলে ওঠে। ভোগীতান্ত্রিক সেই মালা ধরে কুয়াশার আস্তরণকে টেনে আনেন আগুনে। সেই মালার সাথে সাথে নিজেও ঝাঁপ দেন সেই পবিত্র আগুনে। প্রচণ্ড বিস্ফোরণ করে মালা ফেটে যায়। তাতেই মুক্তি পায় আবু আর ভোগীতান্ত্রিক। রাতের এই ঘন কুয়াশার ঘটনা সবার মধ্যে যেমন অলক্ষ্যে এসেছিল, তেমনি অলক্ষ্যে বিলীন হয়ে যায়। কেউ জানতেও পারে না আবুর লালসার কথা। সে বন্ধুর প্রতি ভালোবাসায় নিজের প্রাণ দিয়েছে, এটাই সকলে জানে। পরদিন সকাল হতেই গ্রামবাসীর ঘুম ভাঙে এই খবরে যে পদু কাল রাতে মারা গেছে। ওর মা পদুকে অনেকবার রাতের বেলা শ্মশানে যেতে বারণ করেছে, কিন্তু সে কিছুতেই শোনেনি। কি একটা জরুরি কাজ বলে চলে যায়, কিন্তু ডোম নেশা করে থাকায় সেও কিছু বলতে পারছে না। গ্রামবাসী যখন ভিড় করে আসে তার বাড়িতে তার লাশ দেখতে, সবাই লাশ দেখে আটকে ওঠে, কেননা সেটার মাথা ধর থেকে হেলে আছে। সেই বীভৎস দৃশ্য কেউ দেখতে পারে না। ভয়ে সবার শুধু পদুর বলা কথাগুলো সবার মনে পড়তে থাকে। এরপর রাতে কেউ একা বের হয় না। মরা পোড়াতে গেলেও দিনের বেলা যায় সকলে। সবার মনে ওই ঘন কুয়াশার ভয় জমে বসে গেছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক করো। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।